নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হতে যাচ্ছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা না স্কিপ করে আপনারা পুরোপুরি দেখবেন, যাতে করে আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হন। তো শুরু করছি আজকে ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে কে সর্বপ্রথম ফরমেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন শব্দ দুটি ব্যবহার করেন। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা বিগত বছরে আমরা টিটেট পেপারের ক্ষেত্রে দেখিনি, কিন্তু এবারে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ভালোভাবে এই কোয়েশ্চেনটা মেমোরিতে রাখবেন। তো ফরমেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন শব্দ দুটি যারা ব্যবহার করেছিলেন ওনার নাম হচ্ছে মাইকেল সেরিভেন কিন্তু সর্বপ্রথম ফরমেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন শব্দ দুটি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গঠনমূলক মূল্যায়নের সবথেকে গুরুত্বপূর্ণ মডেলটির নাম কি। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। আমি প্রত্যেকটা ভিডিওতে, অর্থাৎ এখানেও আমি কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের উপকারে আসে। তো অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। গঠনমূলক মূল্যায়নের সবথেকে গুরুত্বপূর্ণ মডেলটির নাম হচ্ছে CIPP মডেল। CIPP মডেল হলো গঠনমূলক মূল্যায়নের সবথেকে গুরুত্বপূর্ণ মডেল। খুব ইম্পর্ট্যান্ট, এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে CIPP মডেলটির উদ্গাতাকে, অর্থাৎ কে এই মডেলটা বানিয়েছেন। ঠিক আছে, দেখব ডিএল স্টাফ বিম হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। CIPP মডেলটির উদ্গাতা হচ্ছে ডিএল স্টাফ বিম। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে স্টাফ বিম প্রস্তাবিত CIPP মডেলটি কয়টি উপাদানের উপর গুরুত্ব আরোপ করে। স্টাফ বিম প্রস্তাবিত CIPP মডেলটি 4টি উপাদানের উপর কিন্তু গুরুত্ব আরোপ করে থাকে। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন ধরনের মূল্যায়নের ক্ষেত্রে গ্রেড প্রদান করা হয়। তো মনে রাখবেন, সামগ্রিক বা চূড়ান্ত মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু এক ধরনের গ্রেড প্রদান করা হয়, যেখানে বাচ্চাদের পারফরমেন্স আমরা এই গ্রেডের মাধ্যমে প্রদান করে থাকি। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিক্ষার্থীর উপর বৃহত্তর চাপ তৈরি হওয়ার বিকল্প পদ্ধতি হিসাবে কোন মূল্যায়ন গ্রহণ করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই সেটা মনে রাখবেন। শিক্ষার্থীর উপর থেকে বৃহত্তর চাপ কমানোর জন্য সামগ্রিক বা চূড়ান্ত মূল্যায়ন করা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কাউন্টিনেন্স ইভ্যালুয়েশন বা রেসপন্সিভ ইভ্যালুয়েশন এর প্রবর্তককে। কাউন্টিনেন্স ইভ্যালুয়েশনের আরেক নাম হচ্ছে রেসপন্সিভ ইভ্যালুয়েশন, বা রেসপন্সিভ ইভ্যালুয়েশনের আরেক নাম হচ্ছে কাউন্টিনেন্স ইভ্যালুয়েশন। এর প্রবর্তক হচ্ছেন স্ট্যাক কিন্তু কাউন্টিনেন্স ইভ্যালুয়েশন বা রেসপন্সিভ ইভ্যালুয়েশন এর প্রবর্তন করেছিলেন। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ইভ্যালুয়েশন ইকুয়াল টু মেজারমেন্ট প্লাস জাজমেন্ট, এটি কার মতে। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এভাবে আসতে পারে, অবশ্যই সেটা মনে রাখবেন। ইভ্যালুয়েশন ইকুয়াল টু মেজারমেন্ট প্লাস জাজমেন্ট, এটি কার মতে, এটা স্টেকের মতে ইভ্যালুয়েশন। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন ধরনের মূল্যায়নের ক্ষেত্রে বিবরণ ম্যাট্রিক্স এর উল্লেখ পাওয়া যায়। তো কোন ধরনের মূল্যায়নের ক্ষেত্রে বিবরণ ম্যাট্রিক্স এর উল্লেখ পাওয়া যায় বা ডেসক্রিপটিভ ম্যাট্রিক্স এর উল্লেখ পাওয়া যায় সামগ্রিক বা চূড়ান্ত মূল্যায়নের ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই আমি ইউনিক রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের উপকারে আসে এবং এক্সামে এই ধরনের কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো সামগ্রিক বা চূড়ান্ত মূল্যায়নের ক্ষেত্রে বিবরণ ম্যাট্রিক্স এর উল্লেখ পাওয়া যায়। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে সকল সম্ভাব্য দৃষ্টিকোণ থেকে পরিমাণগত গুণগত বিবরণ দেওয়া হয় কোন ধরনের মূল্যায়নে। ঠিক আছে, কোনো বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে সকল সম্ভাব্য দৃষ্টিকোণ থেকে পরিমাণগত গুণগত বিবরণ দেওয়া হয় যে ধরনের মূল্যায়নে, সেটা হচ্ছে কাউন্টিনেন্স ইভ্যালুয়েশনে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোনো প্রকল্প বা কর্মসূচি চলাকালীন প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থীদের অগ্রগতি হচ্ছে কিনা তা কোন মূল্যায়নের সাহায্যে যাচাই করা হয়। তো অবশ্যই সেটা সঠিক আনসার হবে গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে, সেই ধরনের গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে সেটা যাচাই করা হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক সময় এক্সামে চলে আসতে পারে, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোনো একটি সেমিস্টার বা একটি শিক্ষাবর্ষের শেষে যে ধরনের মূল্যায়ন আয়োজন করা হয় তাকে কী ধরনের মূল্যায়ন বলে।
কোনো একটি সেমিস্টার বা একটি শিক্ষাবর্ষের শেষে যে ধরনের মূল্যায়ন আয়োজন করা হয় সেটাকে সংকলনধর্মী মূল্যায়ন বা চূড়ান্ত মূল্যায়ন বা সামগ্রিক মূল্যায়ন বলা হয়ে থাকে। তো আমি এই জায়গাতে আপনাদেরকে একটা জিনিস বলে দিই, চূড়ান্ত বা সামগ্রিক মূল্যায়নের আরেকটা নাম হচ্ছে সংকলনধর্মী মূল্যায়ন। ঠিক আছে, এটাও কিন্তু আপনারা জেনে রাখবেন, কারণ অনেক সময় এক্সামে সংকলনধর্মী মূল্যায়ন নাম দিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন না, সেই কারণে আপনাদের জ্ঞাতার্থে আমি এটা বলে দিলাম। সংকলনধর্মী মূল্যায়নের আরেক নাম হচ্ছে চূড়ান্ত বা সামগ্রিক মূল্যায়ন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সংকলনধর্মী মূল্যায়নে ব্যবহৃত সবচেয়ে উল্লেখযোগ্য মডেলটির নাম কি। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো, অবশ্যই আপনারা মনে রাখবেন। সংকলনধর্মী মূল্যায়নে ব্যবহৃত সবচেয়ে উল্লেখযোগ্য মডেলটির নাম হচ্ছে কাউন্টিনেন্স ইভ্যালুয়েশন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে যখন কোনো বিষয়বস্তুর অস্বচ্ছতা মুক্তকরণে বা ত্রুটি মুক্তকরণে শিক্ষক পুনরায় শিক্ষাদানের যে নীতি গ্রহণ করেন তাকে আমরা কি বলবো, সেটাকে কিন্তু রিমিডিয়াল টিচিং বলা হয়ে থাকে। ঠিক আছে, রিমিডিয়াল টিচিং। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে রিমিডিয়াল টিচিংয়ের প্রধান উদ্দেশ্য কী, কী উদ্দেশ্যে রিমিডিয়াল টিচিং করা হয়ে থাকে। তো সেটা হচ্ছে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ত্রুটি মোচন এবং শিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার জন্যই কিন্তু একটা শ্রেণীকক্ষে কী করা হয়, রিমিডিয়াল টিচিং করা হয়ে থাকে। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিখন নকশা রচনা করার প্রথম ধাপ কী। তো শিখন নকশা রচনা করার, ঠিক আছে, শিখন নকশা রচনা করার প্রথম ধাপ হচ্ছে শিখন পরিস্থিতি সম্বন্ধে ধারণা লাভ। শিখন লার্নিং সিচুয়েশন সম্বন্ধে ধারণা লাভ হচ্ছে শিখন নকশা রচনা করার প্রথম ধাপ। এটাও একটা ইউনিক কোয়েশ্চেন, তাই আমি এখানে তুলে ধরলাম। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিখন নকশা প্রস্তুত করার সর্বশেষ ধাপটির নাম কি। প্রথম এবং সর্বশেষ অবশ্যই আমাদের মনে রাখতে হবে। প্রথম ধাপটা হচ্ছে শিখন পরিস্থিতি সম্বন্ধে ধারণা লাভ, আর দ্বিতীয় ধাপটা হচ্ছে লাস্টের যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে মূল্যায়ন পদ্ধতি ও কৌশল নির্ধারণ করা। মূল্যায়ন পদ্ধতি ও কৌশল নির্ধারণ করা হচ্ছে শিখন নকশা প্রস্তুত করার সর্বশেষ ধাপ। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিখনের চেতনাবাদ মতাদর্শে বিশ্বাসী কারা। তো শিখনের যে চেতনাবাদ মতাদর্শে বিশ্বাসী ছিলেন এরা হলেন পিয়াজে গগনে, এরা শিখনের চেতনাবাদ মতাদর্শে বিশ্বাসী। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে হেউরিস্টিক মেথড বা আবিষ্কার পদ্ধতি প্রথম কে প্রয়োগ করেন। হেউরিস্টিক মেথড বা আবিষ্কার পদ্ধতি যিনি প্রবর্তন করেছিলেন ওনার নাম হচ্ছে H.E. আর্মস্ট্রং। H.E. আর্মস্ট্রং কিন্তু হেউরিস্টিক মেথড বা আবিষ্কার পদ্ধতি প্রয়োগ করেছিলেন। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কোন ধরনের বিষয় শিক্ষণের ক্ষেত্রে হেউরিস্টিক মেথড প্রয়োগ করা হয়। কোন ধরনের বিষয় শিক্ষণের ক্ষেত্রে হেউরিস্টিক মেথড বা আবিষ্কার পদ্ধতি প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে বিজ্ঞানভিত্তিক বিষয় শিক্ষণের ক্ষেত্রে হেউরিস্টিক মেথড বা আবিষ্কার পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে নিচের কোন ধরনের শিক্ষণ পদ্ধতিটি কাজের মাধ্যমে শিক্ষণ নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। তো নিচের কোন ধরনের শিক্ষণ পদ্ধতিটি বলেছে কাজের মাধ্যমে শিক্ষণ বা ডুইংয়ের মাধ্যমে নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে, লার্নিং বাই ডুইং নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেটা হচ্ছে হেউরিস্টিক মেথড বা আবিষ্কার পদ্ধতিটা কিন্তু কাজের মাধ্যমে শিক্ষণ নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন ধরনের শিক্ষণ পদ্ধতির মাধ্যমে একজন শিক্ষক ট্যালেন্টেড শিক্ষার্থীদের সন্ধান পেতে পারেন। তো ট্যালেন্টেড শিক্ষার্থীদের পেতে শিক্ষক কোন শিক্ষণ পদ্ধতিটির মাধ্যমে তিনি পেতে পারেন, সেটা হচ্ছে আলোচনা পদ্ধতির মাধ্যমেই কিন্তু একজন শিক্ষক ট্যালেন্টেড শিক্ষার্থীদের সন্ধান পেতে পারেন। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন ধরনের শিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা হাতে কলমে শেখার সুযোগ থেকে বঞ্চিত হয়। তো কোন ধরনের একটু যদি আমরা এখানে বুদ্ধি খাটাই তাহলে কিন্তু আমরা সঠিক আনসারটা পেয়ে যেতে পারি। বক্তৃতা পদ্ধতির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা সেখানে হাতে কলমে শেখার সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে নিচের কোন শিক্ষণ পদ্ধতিটি ট্রেডিশনাল ট্রিনিটি নামে পরিচিত। ট্রেডিশনাল ট্রিনিটি নামে পরিচিত নিচের কোন শিক্ষণ পদ্ধতি। তো মনে রাখবেন, ট্রেডিশনাল ট্রিনিটি নামে পরিচিত শিক্ষণ পদ্ধতির নাম হচ্ছে ইন্টেলিজেন্ট টিউটরিং পদ্ধতি। ইন্টেলিজেন্ট টিউটরিং পদ্ধতিটা কিন্তু ট্রেডিশনাল ট্রিনিটি নামে পরিচিত। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রকৃতপক্ষে ডাইসলেক্সিয়া শব্দটির দ্বারা কী রকমের পঠন অক্ষমতাকে বোঝানো হয়। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। আমরা সাধারণত কোন ধরনের ডাইসলেক্সিয়া শব্দটির দ্বারা কোন ধরনের পঠন অক্ষমতাকে বুঝি, সেটা হচ্ছে মারাত্মক রকমের পঠন যে অক্ষমতা, সেটাকে কিন্তু ডাইসলেক্সিয়া শব্দটির দ্বারা বুঝে থাকি। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ইনফরমেশন প্রসেসিং ডিফিসিয়েন্সিস কোন ধরনের অক্ষমতার সঙ্গে যুক্ত। ইনফরমেশন প্রসেসিং ডিফিসিয়েন্সিস কোন ধরনের অক্ষমতার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা কোয়েশ্চেনের মধ্যেই আনসারটা পেতে পারি, সেটা হচ্ছে তথ্য সংগ্রহের অভাব বা দুর্বলতার সঙ্গে কিন্তু ইনফরমেশন প্রসেসিং ডিফিসিয়েন্সিস
যে অক্ষমতা সেটা যুক্ত। তারপর 27 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে চিন্তনের সঙ্গে যুক্ত অক্ষমতাটির নাম কি? তো মনে রাখবেন চিন্তনের সঙ্গে যুক্ত অক্ষমতা যেটা আছে সেটা হচ্ছে ডিসপ্রাক্সিয়া। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আত্মমগ্নতার সঙ্গে যুক্ত অক্ষমতাটির নাম কি? তো মনে রাখবেন আত্মমগ্নতার সঙ্গে যুক্ত যে অক্ষমতা সেটা হচ্ছে অটিজম। অটিজম কিন্তু শিশুর আত্মমগ্নতার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিখন অক্ষমতাকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? তো মনে রাখবেন শিখন যে অক্ষমতা সেটাকে কিন্তু 2টা শ্রেণীতে ভাগ করা যায়। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে চিন্তার আলোড়ন বা ব্রেইন স্টর্মিং জনপ্রিয় করে তুলেন কে? তো চিন্তার আলোড়ন বা ব্রেইন স্টর্মিংকে জনপ্রিয় করে তুলেছিলেন তার কি অসবর্ন। কে তুলেছিলেন? অসবর্ন। ঠিক আছে, অসবর্ন জনপ্রিয় করে তুলেছেন। তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট, ইউনিক এবং এক্সাম ওরিয়েন্টেড 30 পেডাগজি কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি।